মিনিট করে পরেই পায়ের শব্দগুলো দূরে যেতে শোনা গেল। রেহেবার মাথা হেলিয়ে একবার সামনের দিকে পরখ করে নিজের হাতের বাঁধন আলগা করতেই পূর্ণির কোমল শরীরটা ঢলে পড়ল রেহেবারের মেলে রাখা এক পায়ের উপর। রেহেবার আবার দ্রুত পূর্ণির ঘাড়ের নিচে দিয়ে এক হাত গলিয়ে ওপর হাত দিয়ে গালে হালকা চাপড় মারতে মারতে উদ্বিগ্ন হয়ে ডাক দিল, পূর্ণিমা, আপনি কি শুনতে পাচ্ছেন? 2-3 বার ডাকার পরও পূর্ণি চোখ না খোলায় রেহেবার বুঝল পূর্ণি ভয়ে জ্ঞান হারিয়েছে। যদিও বেশ কিছুক্ষণ আগেই হয়েছে, রেহেবার নিজের সাথে চেপে ধরেছিল বলে টের পায়নি। রেহেবার পূর্ণির ফোনটা হাতের কাছে পেয়ে তাড়াতাড়ি ফ্ল্যাশ জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু সেটাও চার্জের অভাবে ফ্ল্যাশ জ্বলার আগেই বন্ধ হয়ে গেল। রেহেবার এবার ধৈর্যের বাঁধ ভাঙল। রেগে ফোনটা জঙ্গলের দিকে ছুঁড়ে শক্ত গলায় বলল, ইউজলেস ফোন একটা। রাগে তার হুঁশ জ্ঞান সব হারায়। এখনও তাই হলো। ফোন যে চার্জ শেষ হলে বন্ধ হবে তা তার মাথায় কাজ করলো না। রাগের বসে পূর্ণির আইফোনটার অবস্থা মুহূর্তেই সর্বনাশ। রেবার এবার নিজের ফোনটা খোঁজার জন্য হাতড়াল। তার হাতের কাছে কিছুটা দূরে ছিল ফোনটা, তাই বেশি খুঁজতে হলো না। দ্রুত ফ্ল্যাশ জ্বালালো। পূর্ণির ব্যাগটা সামনে পড়ে থাকতে দেখে দ্রুত হাতড়িয়ে দেখলো জল আছে কিনা। এখানে ভাগ্য সাথ দিল তার। ছোট একটা বোতল পাওয়া গেল জলের। জলের পরিমাণ অতি সামান্য হলেও কাজ চালানোর মতো। রেহেবার সেটাই হাতে নিয়ে পূর্ণির মুখে ছেটাতে পিটপিট করে চোখ খুলল পূর্ণি। পূর্ণির বুঝতে সময় লাগলো বর্তমান পরিস্থিতি আর অবস্থানটা। অজান্তেই মুখ ফুটে বেরিয়ে এলো, আমি কোথায়? আপনি শুটিং স্পটে আছেন, আর এখানে হরর মুভির শুটিং চলছে। রেহেবার ক্যাজুয়ালি বললেও পূর্ণির মস্তিষ্ক এটা ঠিক স্বাভাবিকভাবে ধারণ করতে পারল না। আশেপাশের ঘুটঘুটে অন্ধকার দেখে ভয়ে চমকে উঠে চেঁচিয়ে উঠল, কি? রেহেবার আবার পূর্ণির মুখ চেপে ধরে নিজের দিকে টেনে এনে ফিসফিস করে বলল, ডাকাত দলে দর্শন না হয় অন্য একদিন করবেন। আজ এর এইভাবে চেঁচিয়ে তাদের আহ্বান জানানোর কোনো দরকার নেই, কেমন? পূর্ণির পুরো ব্যাপারটা মাথায় আসতেই মুখে শব্দ করে হালকা ঘাড় হেলালো সে। রেহেবার তা দেখে নিজের হাত নামিয়ে নিল পূর্ণির মুখ থেকে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, চলুন, আর একটি এগুলো ল্যাম্পপোস্ট, সিগন্যাল সব পাওয়া যাবে। আপনি হাঁটতে পারবেন তো? পূর্ণি বলে ব্যাগ নিয়ে উঠে তাও দাঁড়ালো, কিন্তু পা যে মুচকে গেছে তার। রেহেবার যখন হ্যাঁচকা টান দিয়ে সরিয়ে এনেছিল তাকে, তখনই ভয়ে বলতেও পারেনি, এমনি ধমক খেয়ে ফেলেছে কয়েকটা। পূর্ণি আর কিছু বললেও না, চুপচাপ খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু এগোতেই রেহেবার ভ্রু কুচকে বলে উঠল, পূর্ণিমা, আর ইউ ওকে? এইভাবে হাঁটছেন কেন? পায়ে কি লাগলো কোথাও? বলেই রেহেবার পূর্ণির দিকে এগিয়ে গেল। পূর্ণি কি বলবে বুঝে উঠতে পারল না। রেহেবার পায়ের কাছে বসে পূর্ণির পায়ে হাত দিতে গেলেই পূর্ণি না করে উঠল, কিন্তু সে তো আর জানে না রেহেবার কেমন ঘাড়তারা। শাট আপ, লেট মি চেক। এক মুহূর্তেই পূর্ণি চুপ হয়ে গেল। চোখের কোণায় আবারও অভ্যর্থ জল বাসা বাঁধতে শুরু করেছে। লোকটা কথায় কথায় খালি ধমকায় তাকে। একটু ভালোভাবে কথা বললে কি হয়? তার সাথে কেউ এমন আচরণ করে না, আর যারা করে তাদের থেকে সে দূরত্ব বজায় রাখে। অভিমানে তার গাল দুটো ফুলে উঠল পাফার ফিশের মতো। পায়ে তো কাল ছিটে পড়ে গেছে। পা কি মুচকে গিয়েছিল? কিন্তু কখন? আমি তো সারাটাক্ষণ ধরেছিলাম আপনাকে। বুঝবেন কিভাবে? আপনার এরকম হ্যাচকাটানেই তো মুচকে ছিল। আমাকে কি আপনার বডি বিল্ডার মনে হয় যে আপনি যেভাবে খুশি টানা হেচড়া করলেও আমার কিছুই হবে না? অন্য কেউ হলে এতক্ষণে বোধহয় সেই ভেবেই তুলে আছাড় মারত রেহেবার, কিন্তু এই মুহূর্তে তার বেশ হাসি পেল কথাটা শুনে। যদিও হাসলো না, তার স্বভাব বিরুদ্ধে এসব। আপাতত কিছু করার নেই। তার এই পা নিয়ে বেশ ভালোই জখম হয়েছে। রেহেবার এবার বিনা বাক্য ব্যয়ে পূর্ণিমাকে এক ঝটকায় বাজাকুলে তুলে নিল। পূর্ণিমা আটকে উঠল। উদ্বিগ্নতায় আর হড়বড়তায় কথা জড়িয়ে এলো তার। আরে আরে করছেন কি? আমি ম্যানেজ করে নিতাম। আমি জানি আপনি ম্যানেজ করে নিতেন, তো ভুল যখন আমার দ্বারা হয়েছে ভরপাইও আমিই করি। হ্যাঁ মানে না, কিন্তু নো মোর আর্গুমেন্টস পূর্ণিমা। ভারী কণ্ঠস্বর শুনে এক মুহূর্তেই পূর্ণি চুপ করে গেল। রেহেবার মনে মনে হাসলো। মেয়েটা কি বেশি ভীতু নাকি সে বেশি ভয়ানক, কোনটা? সে যাই হোক, আখেরে লাভ তো তারই। কিছু দূর যেতে যেতেই পূর্ণি নীরবতা ভঙ্গ করে ইতস্তত করে বলে উঠল, মিস্টার রেহবার, আপনার কি হাতে ব্যথা করছে? আপনি চাইলে এইখানে কিছুক্ষণ দাঁড়াতে পারেন। এখনো তো বেশ খানিকক্ষণ যেতে হবে মনে হচ্ছে। আপনার মতো তুলোর বস্তা নিয়ে আমি ম্যারাথন রেসে নাম লেখাতে পারবো পূর্ণিমা। সেখানে এটুকু রাস্তা আমার কাছে জলভাত। কি?
আমি মোটেই তুলোর বস্তা নই। আই সি। তা আপনার ওজন কত? মেয়েদের ওজন জিজ্ঞেস করতে নেই, জানেন না? হাসবে না করেও রেহেবার আবার হেসে ফেলল। কিন্তু আমি তো জানতাম মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই। ওজনটাও কি এখন ট্রেন্ডে চলছে নাকি? মোটেও না। কথা কাটাকাটির মধ্যেই দুজনে দূরের দিকে তাকিয়ে দেখল ল্যাম্প পোস্টের আলো। রেহেবার স্বাভাবিক থাকলেও পূর্ণি এতক্ষণ হাতে ধরে থাকা ফোনের ফ্ল্যাশটা অফ করে বাচ্চাদের মতো উচ্ছ্বাসিত কণ্ঠে আঙুল দেখিয়ে বলল, ওই দেখুন। দেখি তো। পূর্ণি আনন্দের চোটে খেয়ালও করল না ইস্পাত কঠিন শক্ত মানুষটার কঠিন দৃষ্টি তার দিকেই স্থির গত আধ ঘন্টা যাবৎ। ল্যাম্পপোস্টের কাছে আসতেই রেহেবার পূর্ণিকে কোল থেকে নামিয়ে ফোন করার ট্রাই করলো। তার ধারণা অনুযায়ী এখানে অন্তত নেটওয়ার্ক পাওয়ার কথা। হলেও তাই। রেহেবার জোহানকে শর্টে বলতেই জোহান জানালো সে এক্ষুনি আসছে। পূর্ণি এতক্ষণ আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে রেহেবারকে পরখ করছিল। দেখতে সুদর্শন হলে কি হবে, আসলেই ভয় পাওয়ার মতো চেহারা লোকটা। তাকে তুলে আছাড় মারলে তার নিশ্চয়ই আর কোনো হাড় আস্ত থাকবে না। ছুঁড়ে মারা তো দূর, এক চড় মারলে সে কই গিয়ে পড়বে কে জানে। না, সে ভয়ে অযাচিত কারণে পায়নি। এসব হিসেব নিকেশ করতে করতেই তার হঠাৎ চোখ গেল রেহেবারের বাম হাতে বেশ খানিকটা কাটা, হাতের তালুর সাইডের দিকটা। কিছুক্ষণ আগের কাটা মনে হচ্ছে। তার মানে তার সাথে লোকটাও চোট পেয়েছে। অন্ধকারে বোঝাও তো যায়নি এতক্ষণ। কই, একবার তো বললেও না তাকে। সে কি এতটাই ফেল না নাকি? রেহেবার ফোন রাখতেই পূর্ণি এগিয়ে গিয়ে বলল, আপনার তো হাতে অনেক কেটে গেছে। রেহেবার আবার হাতটা তুলে দেখে গা ছাড়া ভাব নিয়ে বলল, ও কিছু হবে না, আমার এসব অভ্যেস আছে। কিন্তু আমার নেই। দিন, হাতটা দিন। বলেই পূর্ণি নিজের ব্যাগ থেকে তুলো আর একটা বক্সের মধ্যে লিকুইড নিয়ে নিজেই রেহেবারের হাত টেনে পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দিল। রেহেবার এবার অবাক চোখে তাকিয়ে রইল সামনে তার হাতে যত্ন করে ব্যান্ডেজ করে দেওয়া মেয়েটার দিকে। মেয়েটা নাকি ভীতু, তাকে অনেক ভয় পায়। কিন্তু এখন দেখো কি সুন্দর নিজে ধমক দিয়ে হাত টেনে তার ক্ষত পরিষ্কার করছে, একদম সেই রেগে যাওয়া প্রেমিকাগুলোর মতো। গাড়ির আলো দুজনের চোখে মুখে পড়তেই পূর্ণি চমকে সামনের দিকে তাকালো। গাড়ির দরজা দিয়ে জোহান আর ফ্র্যাডিকে বেরিয়ে আসতে দেখতেই পূর্ণি ভয়ে নিজেকে রেহেবারের আড়াল করে দাঁড়ালো। তারা দুজন সামনে এগিয়ে আসতেই রেহেবার নিজেই বলল, পূর্ণিমা, ওরা আমার বন্ধু জোহান আর ফ্রেডি আমাদের নিতে আসছে। পূর্ণির এবার ভয়টা কাটল। সে সামনে এগিয়ে এলো খানিক। এতক্ষণ জোহান আর ফ্রেডরিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাহিনী বোঝার চেষ্টা করছিল, তাই কিছু জিজ্ঞেস করেনি। এবার সুযোগ পেতেই দুজনে একের পর এক বলে উঠল, তুই এখানে এত রাতে কি করে দোস্ত? আর মেয়েটাই বা কে আদর? তোর বাইক কোথায়? ও মানে ওই মেয়েটা কি তোর সাথে ছিল এতক্ষণ? সাইলেন্ট। রেহেবারের এই একটা আওয়াজই যথেষ্ট কোলাহল থামানোর জন্য। থেমেও গেল দুই বন্ধু। জোহান এবার পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, আচ্ছা আচ্ছা, আগে বাড়ি চল, পরে শুনবো। বলেই জোহান ড্রাইভিং সিটে আর তার পাশের সিটে ফ্র্যাডি বসল। রেহেবার আর পূর্ণি পিছনের সিটে বসল। পূর্ণির দেওয়া অ্যাড্রেস তাকে নামিয়ে গাড়ি রেহেবারদের ম্যানশনে ঢুকলো। গাড়ি থেকে নেমে রেহেবারকে কিছু জিজ্ঞেস করার আগেই রেহেবার কঠিন গলায় বলল, যা জিজ্ঞেস করার কাল করবি, আজ আমি ভীষণ টায়ার্ড। বলেই নিজের রুমে চলে এলো। এসে শার্টটা খুলতেই দেখলো একটা মেয়েলি ঘ্রাণ ছড়িয়ে আছে তার সমস্ত শার্ট, এমনকি বাহু জুড়ে। এই ঘ্রাণ যে কার তা মনে করতেই রেহেবারের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। শার্টটা খুলে একবার নাকের সামনে এনে ঘ্রাণ নিয়ে ভাঁজ করে আলমারিতে তুলে রাখলো সযত্নে। ফ্রেশ হতে গিয়ে হাতের ব্যান্ডেজটা জল থেকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখলেও তা ভিজল খানিক। রেহেবার ফ্রেশ হয়ে এসে ধপ করে বিছানায় শুয়ে নিজের বাম হাতের ব্যান্ডেজটা দেখতে দেখতে বাঁকা হেসে বলল, হাতের সামান্য ক্ষত সারিয়ে মনের মধ্যে যে গভীর ক্ষতের সৃষ্টি করলেন পূর্ণিমা, এই ক্ষত সরানোর দায়িত্ব আপনাকে নিতে হবে। রাতের আধার সরে গিয়ে সূর্য উদয় হতেই অ্যালার্ম বেজে উঠল সেট করা নিয়মে। পূর্ণি বিরক্ত হলো ঘুমের মধ্যেই। পাশ থেকে একটা বালিশ নিয়ে কানের মধ্যে চেপে রাখল। কোকো। অ্যালার্ম বেজে বন্ধ হয়ে গেলেও কোকোর কোনো সারা শব্দ পাওয়া গেল না। ধরফড়ি উঠে বসতেই মাথাটা ভার হয়ে এলো। পূর্ণি মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসতেই তার খেয়ালে এলো কাল মিহালের কাছ থেকে সে কোকোকে নিয়েই আসেনি। তার মানে কোকো এখনো মিহালের কাছেই আছে। পূর্ণি চিন্তামুক্ত হলেও মনটা ভার হয়ে রইল। রোজ সকালে উঠে কোকোকে গুড মর্নিং বলে দিন শুরু করা অভ্যেস তার। নিজের বলতে আর কেই বা আছে তার?
না, যত দ্রুত সম্ভব কোকোর সাথে দেখা করতে হবে তার। পূর্ণি তাড়াতাড়ি উঠে ব্রাশ করতে করতেই রুমে এসে ফোনটা খুঁজতে লাগলো ব্যাগে। গত রাতে এসে আর ইচ্ছে হয়নি ফোন কোথায় দেখার, কিন্তু এখন যে তার দরকার। বেশ কিছুক্ষণ ব্যাগে খুঁজেও ফোনটা পেল না পূর্ণি। পূর্ণির চিত্তে এবার চিন্তিত হলো। ফোনটা বড় কথা না, তবে ফোনের মধ্যে যে তার দরকারি বহু জিনিস ছিল। পূর্ণি আবার দ্রুত হাত মুখ ধুয়ে এসে জামা কাপড় বের করতে লাগলো ওয়ার্ড্রোব থেকে। যে করেই হোক মিস্টার রেহেবারের সাথে একবার দেখা করতেই হবে, যদি ফোনটা বাই এনি চান্স ওনার কাছে থাকে। পন্নি, এই পন্নি। আরশিয়া ডাকতে ডাকতে পূর্ণির রুমের মধ্যে আসতেই দেখে পূর্ণি ব্যস্ত ভঙ্গিমায় জামা কাপড় বের করছে। আরশিয়া আবার দ্রুত এসে পূর্ণির হাত থেকে জামা কাপড় কেড়ে নিয়ে বলল, কাল রাতে তো সকালে কথা বলে কাটিয়ে দিলি, এখন যতক্ষণ না গত রাতে কি হয়েছে বলছিস আমি তোকে বাইরে বেরোতে দেব না। পূর্ণি অস্থির হয়ে উঠল, করুণ মুখ করে বলল, আপু, আমি আমি তোমায় এসে বলি, আর্জেন্ট একটু বেরোতে হবে আমায়। ফোনটা পাচ্ছি না আমি। আরশিয়া কোনো কথা শুনতে নারাজ। সে জামা তো দিলই না, উল্টো বিছানায় বসে বলল, সব দরকার বাদ, আগে গত রাতের ঘটনা ক্লিয়ার কর। এমন কি পরিস্থিতি এসে পড়ল যে তোকে রেওবারের গাড়ি বাড়ি অবধি ছেড়ে দিয়ে গেল? পূর্ণির অস্থিরতা বাড়লেও সে বুঝলো যতক্ষণ না পুরো ঘটনা খুলে বলছে তার রেহাই নেই। তাই ফোর্স করে নিঃশ্বাস ছেড়ে বসে পড়ল সেও আরশিয়ার পাশে। যত সংক্ষেপে হয় তাড়াতাড়ি করে বোঝানোর চেষ্টা করলো আরশিয়াকে গত রাতের পরিস্থিতি। তবে কিছু কিছু জায়গা সে স্কিপ করলো, যেমন তাকে কোলে নিয়ে অর্ধেক রাস্তায় আসা, বুকে জড়িয়ে নেওয়া। কারণ সে জানে এসব সে সময় স্বাভাবিক হলেও যাকে বলবে সেটা মোটেও স্বাভাবিকভাবে নেবে না, আর না পূর্ণি বোঝাতে পারবে তা। কিন্তু সেই পরিস্থিতিতে ভয়ে তার যে এইসব ভাবনা চিন্তা করার কোনো স্কোপই ছিল না, তা কেউ বুঝবে না। সবটা শুনে আরশিয়া স্তব্ধ হয়ে পূর্ণির দিকে তাকিয়ে রইল। আপু, আপু শুনলে, এবার আমি রেডি হই। আরশিয়া ধ্যান ভাঙল। সে দ্রুত পূর্ণির মুখ হাত দেখতে দেখতে বলল, তোর কিছু হয়নি তো বাবু? পূর্ণি আরশিয়াকে আশ্বাস দিয়ে বলল, আমি একদম ঠিক আছে আপু, দেখো তোমার সামনেই সুস্থ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছি, তুমি আর চিন্তা করো না, কেমন? আরশিয়া ঘাড় নাড়তেই পূর্ণি জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যেতে নিলেই আরশিয়া বলে উঠল, পন্নি, তাহলে তোর আর রিওবারের সম্পর্ক কি? কথা পূর্ণ হওয়ার আগেই পূর্ণি পিছন ঘুরে স্বভাববশত মুচকি এসে বলল, আপু, উনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আর এর জন্য তার কাছে চিরকৃতজ্ঞ আমি। এখন সুস্থভাবে যে তুমি আমায় দেখছো তা শুধু ওনারই জন্য। ভবিষ্যতে এই ঋণ কিছুভাবে শোধ করতে পারলে আমি করার চেষ্টা করব, কিন্তু এর বেশি না। আমাদের সম্পর্ক কিন্তু আগের জায়গাতেই আছে, তাই বেশি ভেবো না, কেমন? তিনি তো আমায় চিনতেও পারেনি, আর চিনবেন কি করে আমার মুখ দর্শন না করেই যে তিনি ডিভোর্স পেপারে সাইন করেছিলেন। শেষ কথাটা পূর্ণি তাচ্ছিল্যের সহিত বলে ওয়াশরুমে ঢুকে গেল। ফেলে গেল তারই ভাবনায় মত্ত থাকা আরশিয়াকে। আচ্ছা, রেহেবার পূর্ণিকে দেখে না হয় চিনতে পারেনি, তার নাম শুনেও কি চিনতে পারেনি, নাকি সে যেটা ভাবছে সেটাই? পূর্ণির জন্ম পরিচয় জানার পরেই তাকে ডিভোর্স দিয়েছে রেহেবার, কে জানে। পূর্ণি দ্রুত বেরিয়ে তো পড়ল, কিন্তু তার মাথায় ছিল না সে রেহেবারের সাথে দেখা করবে কিভাবে। না আছে ফোন, না নাম্বার, শুধু তার বাড়ির অ্যাড্রেস জানে। কিন্তু সে ডিরেক্ট বাড়ি যেতে যে পারবে না, অত মানুষের ঘৃণার দৃষ্টি আর নিতে পারবে না। এঙ্গেজমেন্টের দিন না হয় লুকিয়ে চুরিয়ে ম্যানেজ করে নিয়েছিল। পূর্ণি এসব ভেবে হতাশ হতেই তার মনে পড়ল আমিয়া তো আজ তার সাথে দেখা করবে বলেছিল কফি শপ। সে দেখা করতে আসলেই বরং কিছু একটা বলে রেহেবারের নাম্বারটা চেয়ে নেওয়া যাবে না হয়। এই ভেবে পূর্ণি দেখল ঘড়িতে 8:10 বাজে, আর আমিয়ার আসার কথা 9টায়। পূর্ণি কিছুক্ষণ ভেবে কফি শপের উদ্দেশ্যে রওনা দিল। ওখানেই বসে অপেক্ষা করা যাবে না হয়। এমনিও সে ব্রেকফাস্ট না করিয়ে বেরিয়ে এসেছে, মাথাটা এখন বেশি ভার ভার লাগছে। কফিটা ভীষণ প্রয়োজন এখন তার। সেই সকাল হতেই বন্ধুমহল হুড়মুড়িয়ে রেহেবারের রুমে ঢুকে পড়েছে। গতরাতে কি হয়েছে তা না শোনা অবধি তাকে ছাড়েনি। রেহেবারের ধমকেও কাজে আসেনি, সবাই নাছরবান্দা। অগত্যা রেহেবারকে বলতেই হয়েছে গতরাতের ঘটনা। সব শোনার পর সবাই বসে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। ততক্ষণে রেহেবার ফ্রেশ হয়ে স্নান করে ফুল রেডি। তারই এক স্বভাব, সকাল সকাল সে ফুল রেডি হয়ে তবে নিচে নামে ব্রেকফাস্টের জন্য। আজকেও তাই করল। আয়নার সামনে এসে শার্টের বোতাম লাগাতে শুরু করতেই পিছনে বসা জোহান, জন, ফেডরি আর এলার মধ্যে
জন হুট করে কথায় কথায় ফ্যাডরিকে বলে উঠল, মেয়েটাকে আসলেই সেই দেখতে জানিস ফ্যাডি। এটা তো ঠিক, বিডিতে এত ফর্সা মেয়ের আমার দেখা। জন আর জোহানের কথা শুনে ফ্রেডি উৎসাহের সহিত বলে উঠল, তাই নাকি? আমি শুধু মিস করলাম নাকি? আমিও দেখতে চাই। Shut up, everyone. I don't want to hear another word on this topic. I think you all understand. দাঁতে দাঁত চাপা ধমকটা যেন অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার মতো। জন, জোহান, ফ্রেডি চুপ করে গিয়ে একে অপরের দিকে তাকালো। জন জোহানকে ইশারায় জিজ্ঞেস করলো রেহেবারের এমন ধমকানোর কারণ। জোহান চোখমুখ বিকৃত করে তার মতো ইশারা করে বলল, আমি নিজেও বুঝতে পারছি না ইয়ার। ডাইনিং টেবিলে বসতেই স্বভাব অনুযায়ী কিছুক্ষণ পর আমহা এসে বসল রেহেবারের পাশের চেয়ারে। আপাতত সবাই উপস্থিত টেবিলে, বলা বাহুল্য পূর্ণা উপস্থিত। এই সেই কথার মাঝে হঠাৎ করে এলা বলে উঠল, রেহেবার, ব্রেসলেটটা কি মেয়েটাকে ফেরত দিয়েছিস? কোন মেয়ে? সবাই দৃষ্টিপাত করলো পূর্ণার দিকে। পূর্ণা নিজেও হকচকালো নিজের এমন হটকারিতা প্রশ্নে। সবার চোখ তার দিকে দেখে সে হাসার চেষ্টা করে আমতা আমতা করে বলল, না, আসলে আদরকে তো কোনো মেয়ের সাথে ভাবা কল্পনাতীত, তাই আর কি। কোন মেয়ে? Call me Rehebar and mind your own business. রেহেবার কথাটি বলার সময় একবারও মুখ তুলে তাকালো না, কিন্তু তার কঠিন গলার স্বর যেন বলে দিল তার কথাটা মানতে কতটা বাধ্য সামনের মানুষটা। পূর্ণার অপমানে থমথমে মুখটা নিয়ে সবার দিকে একবার তাকিয়ে কথা না বাড়িয়ে খাওয়া শুরু করলো। কেউ আর এ বিষয়ে কোনো কথা তুলল না। জোহান পরিবেশ সহজ করতে নানান কথা বলতে লাগলো। জন আর ফ্রেডিও যোগ দিল সাথে। পরিবেশ আগের থেকে হালকা হয়ে উঠল। ভাইয়া, আজ আমি একটু তাড়াতাড়ি বেরোবো, আমি একাই চলে যেতে পারবো। আমেহার এমন কথা শুনে রেহেবার ভ্রু কুচকে নরম স্বরে বলল, কেন মিনি, আজ ভার্সিটি নেই? আমেহা নিজের চশমা ঠিক করে ধীর কণ্ঠে বলল, আছে ভাইয়া, তবে আমি একটু আমার সেই অ্যাপির সাথে দেখা করব আজ, তাই একটু তাড়াতাড়ি বেরোবো, ওখান থেকে ভার্সিটি চলে যাব। রেহেবার উত্তর দিল না, কিছুক্ষণ ভাবল, তারপর হঠাৎ করে বলল, ওকে, বাট আমি নিয়ে যাবো তোকে, একা যাওয়ার প্রয়োজন নেই। আমেহা বারণ করতে গিয়েও করল না। কথা বাড়াতে বেশি ভালো লাগে না তার, এমনকি সে চেনে নিজের ভাইয়াকে। বারণ করেও যে বিশেষ লাভ হবে না সেটা সে ভালোই জানে, কিন্তু তার মাথায় অন্য টেনশন ঘুরছে। সামনাসামনি ভাই আর আপির দেখা হলে কিছু বিস্ফোরণ হবে না তো? ব্রেকফাস্ট শেষে রেহেবার গিয়ে ড্রাইভিং সিটে বসতেই কিছুক্ষণের মধ্যেই আমেহা এসে বসলো তার পাশের সিটে। রেহেবার ড্রাইভিং করে কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে নিচে নামলো গাড়ি থেকে। আমেহাকে নামতে বলল। আমেহা চুপচাপ নেমে রেহেবারের পেছন পেছন একটা ফোনের দোকানে ঢুকলো। রেহেবার দোকানে ঢুকতেই একজন ছেলে স্টাফ এসে হাসি মুখে বলল, রেহেবার স্যার, অনেকদিন পরে আপনার ফোন কি ডিস্টার্ব করছে নাকি নতুন কিছু নেবেন? রেহেবার ডান হাতের তর্জনীর আঙুল কপালের পাশে স্লাইড করে বলল, নিউ ফোন নেব, আইফোন 15 চাই। স্টাফটা হাসি মুখে শিওর স্যার বলে নিয়ে গেল ফোনের কাছে। রেহেবার ফোন কিনে কার্ড পে করে বেরিয়ে এলো দোকান থেকে। আমেহাও বেরিয়ে এলো তার পিছু পিছু। তার মনে হাজারটা প্রশ্ন জন্মালেও সে একটাও করল না। এটাই তার স্বভাব। কৌতূহলে মরে গেলেও মাঝে মাঝে তার কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করে না। আজও তাই হলো। রেহেবার আর কিছু না বলে পুনরায় ড্রাইভিং এ মনোযোগ দিল। আজ যে করেই হোক তাকে ফোনটা পূর্ণিমাকে দিতেই হবে। সকালে ওঠার পর থেকেই হঠাৎ ভীষণ গিল্টি ফিল হচ্ছিল তার। একটা মানুষের জন্য যে ফোন কতটা ইম্পর্টেন্ট তা সে ভালোই জানে। সে এও জানে পূর্ণিমা নিজে ফোন কেনার সামর্থ্য রাখে, কিন্তু ভেঙেছে যে সে ফোনটা দেওয়া তার কর্তব্যের মধ্যে পড়ে। পূর্ণি কফি খেয়ে মাথা নিচু করে বসেছিল। হঠাৎই তার মাথার যন্ত্রণা কমার বদলে বেড়েছে খানিক। গাটাও গরম লাগছে নিজের কাছে। জ্বর আসছে মনে হয়। গত রাতের পায়ের ব্যথাটাও জেগে উঠেছে যেন। শরীর বড্ড দুর্বল লাগছে, কিন্তু এখন যে ঘরে ফিরলে হবে না, অনেক কটা কাজ পড়ে আছে। পূর্ণিমা, রাইট? পুরুষালী কণ্ঠে নিজের নাম শুনে চমকে ঘোলা চোখে সামনের দিকে তাকালো পূর্ণি। সামনের মানুষটার মুখ মনে করতে সময় লাগলো। সামনের মানুষটি তার ভাবভঙ্গিমা দেখে তা বুঝলো বোধহয়, তাই নিজেই হাসি মুখে এগিয়ে এসে বলল, আমি আশরাফ, ওই দিন এয়ারপোর্টে দেখা হয়েছিল যে। পূর্ণির আবার মনে পড়তেই হেসে উঠে দাঁড়িয়ে বলল, ও হ্যাঁ, মনে পড়েছে। আই এম এক্সট্রিমলি সরি, আমার একদম খেয়াল ছিল না।
আশরাফ হাসল, হালকা মাথা নাড়িয়ে বলল, না না, ইটস ওকে। তা একা বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছেন নাকি? আশরাফ ভ্রু উঁচিয়ে মজা করে বলতেই পূর্ণিমা হেসে বলল, আর না না না, তেমন কিছু না, আমি তো। পূর্ণিমা কথা শেষ করার আগেই চক্কর দিয়ে উঠল তার। টেবিলে এক হাত ভর দিয়ে এক হাত নিজের মাথার সাইডে চেপে ধরল। আশরাফও উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, পূর্ণিমা, আর ইউ ওকে? শরীর খারাপ লাগছে নাকি আপনার? পূর্ণি মাথা থেকে হাত নামিয়ে হালকা হেসে বলল, আরে না না না, আপনি বসুন না। আশরাফ চিন্তিত মুখে বলল, তবে বসল না। পূর্ণিকে উদ্দেশ্য করে বলল, আপনি বসুন আগে, চোখ দেখে মনে হচ্ছে না আপনি ঠিক আছেন। পূর্ণি কিছু বলতে পারল না, তার আগেই মাথা ঘুরে উঠল তার। আশরাফ সামনে থাকায় হঠাৎ করেই কোমর পেঁচিয়ে ধরে ফেলল সঙ্গে সঙ্গে। পাশের চেয়ারে কোনো মতে বসিয়ে পূর্ণির এক হাত নিজের মধ্যে নিয়ে আর এক হাত দিয়ে পূর্ণির গালে হালকা চাপড় মেরে পূর্ণিমাকে নাম ধরে ডাকতে লাগলো সে। আশরাফ খেয়াল করলে বুঝত একজোড়া অগ্নি দৃষ্টিওয়ালা চোখ তার দিকে নিবদ্ধ। চোখ দিয়ে যেন ভস্য করে দেবে তাকে। তার এই ক্রোধিত দৃষ্টি বলে দিচ্ছে এর মাসুল আশরাফকে বেশ ভালোই গুনতে হবে। আশরাফ আরো দু একবার ডাকার পরও যখন পূর্ণির চোখ খুলল না, তখনই একটা চিৎকার ভেসে এলো মেন্ডরের কাছ থেকে, আপি। আমিহা দৌড়ে এলো। তাড়াতাড়ি পূর্ণির পাশে গিয়ে পূর্ণিকে আপি আপি বলে ডাকতে লাগলো। আশরাফ চিন্তিত মুখে উঠে একটু সরে এলো, তবে হাত ছাড়ল না পূর্ণির। এত ডাকলো পূর্ণি তাও রেসপন্স নেই। আমেহা, লেট মি সি। রেহেবারের শক্ত কণ্ঠ শুনে আমেহা হালকা সরে দাঁড়ালো। রেহেবার একবার আশরাফের হাতে থাকা পূর্ণির হাতের দিকে তাকিয়ে আশরাফের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, তা আপনাকে কি উনি সর্বক্ষণ ওনার হাত ধরে রাখার জন্য বুকিং করেছেন? আশরাফ এমন কথায় কিছুটা হকচকিয়ে পূর্ণির হাত ছেড়ে দিতেই রেহেবার টেবিলে রাখা জলের গ্লাস থেকে কিছুটা জল হাতে নিয়ে দু একবার পূর্ণির মুখে ছেটাতেই পূর্ণি পিটপিট করে চোখ খুলল। চোখ খুলেই সামনে এতজনকে দেখে কিছুটা ভরকালো সে। আমেহা তৎক্ষণাৎ নিজের রুমাল বার করে পূর্ণির দিকে এগিয়ে দিল। পূর্ণি সবার দিকে একবার ঘোলা চোখে তাকিয়ে রুমালটা নিয়ে মুখ মুছতেই আশরাফ ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন তো পূর্ণিমা? পূর্ণি ঘাড় নাড়িয়ে ধীর কণ্ঠে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, আই অ্যাম অল রাইট নাও। সরি, আসলে মাথাটা চক্কর দিয়ে উঠেছিল। ওকে, আপনাকে কি আমি বাড়ি ড্রপ করে দেব? নো নিড, ইউ ক্যান গো। ভারী কণ্ঠস্বরটা শুনে সবাই চমকে রেহেবারের দিকে তাকালো। পূর্ণির এতক্ষণে হুঁশ এলো সামনের মানুষটিকে দেখে। চোখে চোখ পড়তেই যেন অন্তরাত্মা কেঁপে উঠল তার। চোখ দিয়ে রক্ত ঝরবে এবার যেন। লাল টকটকে হয়ে আছে চোখ রেহেবারের। আমেহা অবাক হলো। তার ভাইয়া তার উপর নাই রাগুক, তবে সে অন্য কারোর উপর রেগে গেলে কেমন দেখায় তা ভালো করেই জানে আমেহা। অদ্ভুতভাবে আজও তাকে সেরকমই লাগছে। ভাইয়া ঠিক কার উপরে রেগে আছে বুঝতে পারল না আমেহা। তার মধ্যেই আশরাফ বলে উঠল, আপনার ওনার কে হন? উনি চেনেন আপনাদের? পূর্ণি কিছু বলার আগেই আমেহা বলল, হ্যাঁ, আপি হয় আমার। আশরাফ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর রেহেবারের দিকে তাকিয়ে বলল, আই থিঙ্ক আই হ্যাভ সিন ইউ বিফোর। আর ইউ দ্য সিআইডি অফিসার রেহবা? ইয়েস। তাকানোর প্রয়োজন মনে করল না রেহেবার। তার চোখ এখন একজনের উপরেই আপাতত নিবদ্ধ। বাকি অযাচিত মানুষ অদৃশ্য এখন তার কাছে, কিন্তু তার এই ধারালো দৃষ্টির বিপরীতে যে আছে সে যে আর চোখ তুলে তাকাতে পারছে না। একে তো দুর্বল শরীর, তার উপর এমন ভয়ানক চাহনি। বাপরে, দেখলেই যেন অন্তরাত্মা কেঁপে ওঠে। পুনি তো বুঝতেই পারছে না তাকে এমন অগ্নিদৃষ্টি দিয়ে দেখার কারণ। সে তার কোন পাকাধানে মই দিয়েছে? আশরাফ উত্তর শুনে খুশি হলো কি বোঝা গেল না, তবে মুখে সামান্য হাসি ফুটিয়ে রেহেবারের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ও হাই, আই এম আশরাফ, ওনার অফ এএফ গ্রুপ। রেহেবার এবার চোখ ঘোরালো আশরাফের পানে। একবার বাড়ানো হাতের দিকে তাকিয়ে বাঁকা হেসে হাত মেলালো। কয়েক মুহূর্ত পার হতেই আশরাফের মুখে যতটুকু হাসি ছিল তাও ধীরে ধীরে মিলিয়ে গেল। যখন মনে হলো তার হাতটা বোধহয় সারাশির মাঝে আটকা পড়ে গেছে, যার চাপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আশরাফের চেহারাও রেহেবারের কাছাকাছি, তারও জিম করা ফিট বডি। তাও তার নিজের হাত ছাড়াতে কিছুটা কসরত পোহাতে হলো বটে। রেহেবারের মুখে তখনও সে আগের হাসি বর্তমান, কিছুই হয়নি এমন ভাব। পাশে থাকা দুই রমণী উপলব্ধি করতে পারল না যে সামনের দুজনের মধ্যে এদের মধ্যেই নীরব দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।
আশরাফ এক প্রকার জোর করেই হাত টেনে নিয়ে মুখ শক্ত করে পূর্ণিকে বলল, আজ আসি পূর্ণিমা, পরে একদিন নয় ভালোভাবে কথা বলা যাবে। নিজের খেয়াল রাখবেন। পূর্ণি এসে থ্যাংক ইউ বলল। আশরাফ মুচকি এসে চলে যাওয়ার জন্য এগিয়ে রেহেবারের পাশ কাটাতে গেলে রেহেবার তার ডান হাত দিয়ে আশরাফের ডান কাঁধে হাত দিয়ে থামিয়ে বলল, Hey, Mr. Ash, whatever. From now, you won't touch a lady without her permission. Did you understand? কথাটা একেবারে শান্তভাবে বললেও এই কথার ধার যে কতটা তা বুঝতে অসুবিধা হলো না আশরাফের। তাও কিছু বলল না সে। আর চোখে একবার চেয়ারে বসা আমেহার সাথে কথা বলা পূর্ণির দিকে তাকালো। তারপর হাত মুষ্টিবদ্ধ করে আর চোয়াল শক্ত করে রেহেবারের দিকে পুনরায় তাকিয়ে গটগট করে বেরিয়ে গেল সামনে দিয়ে। আমি একা যেতে পারবো মিনি? না, পারবে না তুমি। দেখছো না জ্বর এসেছে। আরে ব্যাগে ঔষধ আছে, আমি খেয়ে চলে যেতে পারবো একা। না, আবার যদি রাস্তায় এমন সেন্সলেস হয়ে যাও। কিছু হবে না মিনি। রেহেবার এতক্ষণ দুজনের কনভারসেশন হা করে দেখছিল। আমেহাকে বাড়ির কারোর জন্য এত কনসার্ন দেখাতে আগে কখনো দেখেনি সে। বাড়ির সবার বেলাতে সে যেন নির্বিকার। তাই ধীরে ধীরে কেউ অসুস্থ হলে তাকে বলাও বন্ধ করে দিয়েছে বাড়ির লোক। কারণ তারা জানে আমেহার প্রতিক্রিয়া কেমন হবে। তাহলে এত কিসের টান তার সাথে পূর্ণিমার, যে বাড়ির লোক তুচ্ছ তার কাছে। তবে আমেহার এই রূপ একদমই নতুন রেহেবারের কাছে। তাই মনে মনে বেশ খুশি সে তো ভেবেছিল তার বোন বোধ হয় পরবর্তীকালেও কারোর সাথে মিশতে পারবে না। অথচ এখন দেখো, যে মেয়ে নিজের জ্বর নিয়ে 3 দিন একা একা পড়ে থাকে সে কিনা আজ অন্য একজনকে শাসন করছে। এটাই ফাইনাল, ব্যাস। রেহেবারের হুঁশ ফিরল। পূর্বের গম্ভীর কণ্ঠস্বর মুহূর্তে পাল্টে ব্রুকুচকে স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করল, কি ফাইনাল? অফিসারের কণ্ঠস্বর বলে কথা। যতই নরমভাবে বলার চেষ্টা সে করুক, তার প্রত্যেকটা কথাতেই যেন দাপট। পূর্ণি চুপ করে রইল। আমেহা চোখের চশমাটা ঠিক করে আস্তে আস্তে বলল, আসলে ভাইয়া, আমার তো আজ অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট, তাই ভার্সিটি যেতেই হবে। কিন্তু আপির গায়ে তো জ্বর, একা ছেড়ে যাব কি করে? তাই আমি ভাবছিলাম একটা উবার বুক করে দিয়ে আপিকে উঠিয়ে দিই। তার কোনো দরকার নেই, তো নিশ্চিন্তে ভার্সিটি যা, আমি ওনাকে বাড়ি ড্রপ করে দেব। কথাটা খুবই সামান্য হলেও সামনের 2 রমণী চমকে উঠল, একজন বিস্ময়ে আর একজন দ্বিধাদ্বন্দ্বে। পূর্ণি একবার রেহেবারের দিকে দৃষ্টি দিতেই দৃষ্টি সরিয়ে বাইরের দিকে তাকালো। রেহেবারের বোধহয় পছন্দ হলো না। শান্ত গলায় হিসিয়ে বলল, তবে ওনার কোনো আপত্তি না থাকলে তবেই। পূর্ণির দৃষ্টি এলোমেলো হলো। হুট করে মাথায় এলো তার ফোনের ব্যাপারে তো তাহলে জিজ্ঞেস করা যাবে। আর যে মানুষটা নিজের জান বাজি রেখে তার প্রাণ বাঁচিয়েছে তার সাথে যেতে আবার কিসের আপত্তি? আমেহা পূর্ণির দিকে চাইলেও তার জবাবের আশায়। পূর্ণি তা দেখে মিনমিন করে বলল, না, আমার আপত্তি নেই। আমেহা হেসে পূর্ণিকে জড়িয়ে ধরে রাখল কিছুক্ষণ। তারপর ইনস্ট্রাকশন দিল নিজের মতো করে। পূর্ণিও শান্ত বাচ্চার মতো মাথা নেড়ে নেড়ে সব শুনল। তারপর বিদায় দিয়ে বেরিয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে। তার ভার্সিটি ক্যাফে থেকে কিছুটা গেলেই আমেহা চলে যেতেই রেহেবার নিজের হাত ঘড়িতে সময় দেখে পূর্ণিমার দিকে তাকিয়ে বলল, গাড়ি অবধি যেতে পারবেন নাকি নিয়ে যেতে হবে গত রাতের মতো? পূর্ণিমা চমকালো। নিয়ে যেতে হবে কথাটা মাথায় আসতেই আগের দিনের কোলে নেওয়ার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই মুহূর্তেই শটান হয়ে দাঁড়িয়ে পড়ল সে। হকচকিয়ে বলল, না না না, আমি একাই পারবো। রেহেবারের হাসি আসলেও তা গিলে নিয়ে চোখে সানগ্লাস পরতে পরতে বলল, চলুন তবে। পূর্ণি একটু এগোতেই হঠাৎ করে রেহেবার গত রাতের মতো হুট করেই তাকে হ্যাঁচকা টান মেরে নিজের দিকে নিয়ে এলো। গত রাতের পায়ের আঘাতের উপর আবার আঘাত। পূর্ণি টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল রেহেবারের বুকে। মুখ তোলার আগেই শুনতে পেল রেহেবারের সেই কঠিন দাপুটে কণ্ঠস্বর, হোয়াট ননসেন্স! চোখগুলো কি কফির সাথে গুলে কাস্টমারকে খাওয়াচ্ছেন? সামনে দাঁড়ানো 20-21 বছর বয়সের ওয়েটারটা মুখ কাচুমাচু করে বলল, সরি স্যার, আসলে পাটা স্লিপ করছিল। গো টু হেল উইথ ইউর সরি। গরম কফি টোনার গায়ে পড়লে কি হতো, ধারণা আছে আপনার? ছেলেটা বার দুয়ে কারো সরি বলল। রেহেবার শুনল না। ম্যানেজারের সাথে কথা বলতে চাইলে পুনি পরিস্থিতি খারাপের দিকে যেতে দেখে এবার সাহস করে রেহেবারের ডান হাতটা আলতোভাবে ধরে ধীরস্বরে বলল, রেহবার ছেড়ে দিন না, বাচ্চা মানুষ ইচ্ছে করে করেনি। আর এই যে আপনি প্লিজ একটু দেখে কাজ করেন, যান এখন। ছেলেটা বাঁচার সুযোগ পেয়ে এবার জান হাতে নিয়ে পালালো। সিংহের গুহা থেকে ছাড়া পেয়েছে
এই না কত। রেহেবার তখনও ফুঁসে উঠে বলল, আপনি আমার আটকালেন কেন পূর্ণিমা? এত কেয়ারলেস মানুষদের চাকরি করারই কোনো প্রয়োজন নেই।